কমেন্ট বক্সে এসে মানুষ গালাগালি করে যাচ্ছে, যখন আমাকে তৃতীয় লিঙ্গ লিখছে, গালি দিচ্ছে, উনি ওনার ফেসবুকের বন্ধুদের ওটার নিচে উনি কমেন্ট করছেন, উনি নিজে কিছু লিখছেন না। সেটা নিয়ে কিন্তু শিব্বির ভাই একটা কথাও বলেনি। এই কথাটি কেন আজকে মিডিয়ার সামনে বললাম, কারণ আমি মনে করি এই যে কথাটি প্রথমেই বলেছি যে যারা আপনারা আমরা সবাই বড় বড় কথা, আমি একটু শেষ করি, আমি শেষ, যেহেতু আমি যে আমি আমার বিরুদ্ধে আপনার কথাকে আমি পার্সোনালি বলতেছে, এটা যদি না বলি তাহলে এটা এই কাটিং ভাই টকশোটা শুনেন, টকশোটা আসলে উনি করুন। আফজাল আমার মনে হয় আফজাল আমার ফেসবুক নিয়ে কথা বলতেছে, এটা আমাকে উত্তর করতে হবে, কারণ হচ্ছে আপনাকে সময় দিচ্ছি, আপনাকে সময় দিচ্ছি। আফজাল উনি পুরো সময়টা না গিয়ে পার্সোনাল অ্যাটাকে যাচ্ছেন। সো এটা আমার যদি সাইবার বুলিং নিয়ে যদি কথা হয়, উনি যদি এটা করেন আমি বলবো না। উনি পার্সোনাল অ্যাটাক করছেন আমার পার্সোনাল প্রোফাইল দেখে। উনি পার্সোনাল প্রোফাইল দেখছেন, আমার প্রোফাইলে আমাকে যে অসংখ্য গালিগালাজ করতেছে, আমি তো ভাই কমেন্ট পড়ি না। আমি কি কোনো গালিকে জাস্টিফাই করেছি? উনি বলতেছে আমি কোথায় ওনাকে কেউ গালি দিছে সেটা করছি, আমাকে উনি তো দেখবে ওখানে হাজার হাজার গালি আছে, আমাকে গালি দেয়া, আমি কোনো গালি নিয়ে বদার করি না, আমাকে গালি দিচ্ছে, অসংখ্য গালি আছে আমার সব পোস্টের নিচে যাবেন, এই ভিডিও রিলস গুলো নিচে দেখবেন। আমার মনে টকশোটা উনি করুক, তাই না? এই যে গালির আমাকে হাজার হাজার কমেন্ট করে, আমি তো মানুষের কমেন্টে জবাব দিতে যাব না। আমি কমন একটা কমেন্ট লিখে দিই, আমরা পার্সোনাল অ্যাটাক না করি, এই ধরনের কমেন্ট এরকম করে দিত। উনি যেহেতু পার্সোনাল অ্যাটাক করে শুরুই করছেন আজকের প্রোগ্রাম, তো এটা আসলে মানে টপিকে না থেকে পার্সোনাল অ্যাটাক নিয়ে আসলে প্রিপারেশন নিয়ে আসছেন, পার্সোনাল অ্যাটাক করবেন। উনি আমার ফেসবুক দেখে আসছেন, আমার গুগল স্কলার প্রোফাইল দেখে আসছেন, উনি পার্সোনাল অ্যাটাক করার জন্য টপিক খুঁজছেন। তাহলে এই প্রশ্নগুলো উত্তর দেব, এবং আমি আশা করব উনি একটা কথা বলবেন না, কারণ ওনার কথার মধ্যে আমি কথা বলি নাই। এখন কথা হচ্ছে যে পার্সোনাল প্রোফাইল দেখে আপনি যখন পার্সোনাল প্রোফাইলের কমেন্টটি পাবলিক করে রাখেন, ইজ ইট আ পার্সোনাল থিং? এন্ড ইফ ইটস আ পার্সোনাল, আবার আপনি কথা বলছেন, আমাকে কথা শেষ করতেছেন, ইজ ইট আ পাবলিক? আপনি যখন প্রথমে প্রশ্ন করলাম তখন উত্তর দিলেন না, এখন আপনি কথা বলছেন, সেজন্য আমি বলছি ভাই আফজাল আমার কাছে মনে হচ্ছে আগে নারীরা শেষ করুক, আপনাকে তো না শিওর সময় দেওয়া হবে। আফজাল আপনার কি কখনো মনে হয় যে পুরুষকে বা নারীকে বা যে কোনো গালাগালিকে আমরা সমর্থন করি? পার্টিকুলারলি আমি আমার ব্যক্তিগত জীবনে কখনো এটা করি নাই। কোনো একটা টক শোতেও যদি কেউ একটা ছোটখাটো অশ্লীল শব্দ আমার মুখ দিয়ে শোনে, আমি মনে করবো যে এটা কেউ কখনো শোনে নাই। তো সেই জায়গা থেকে আমি ওনাকে বলছি উনি পার্সোনাল একটা কেন বলছেন? উনি একটা কমেন্ট পাবলিকলি করেছেন, পাবলিকলি উনার বন্ধুরা সেখানে কমেন্ট করছেন, এটা আমি বলতে পারবো না এটা কি পার্সোনাল? আপনি যখন আজকে টকশোর আলাপ হয় করেন, মানে এটা তো আজকে টকশোর আলাপ না। আমরা আফজাল আমার মনে হয় এটা নিয়ে কথা বলার আলাপ এটা না যে শিব্বির আহমেদ তার প্রোফাইলে কি পোস্ট করেছে এবং সেখানে কে কি তার বন্ধুরা করেছে না ফলোয়াররা করেছে, কে কি কমেন্ট করেছে। বহু ভোট আইডি, ওনাদেরও তো ভোট আইডিরা আছে, যে ওসমান হাদির একটা ছবি লাগিয়ে সেখানে কমেন্ট করতে থাকেন, ওসমান হাদির ফটো লাগিয়ে ভিতরে তারেক রহমানের ছবি, ওসমান হাদির ফটো লাগিয়ে পরে এসে কমেন্ট করেন। ওনারা তো এই কাহিনী করেন, ওনারা ভোট আইডি লাগিয়ে দিয়ে তো গালাগালি করান। আমার পোস্টে যান, প্রতিটা পোস্টে মা বাবা তুলে পর্যন্ত গালিগালাজ করেন। ইন্টারেস্টিং বিষয়টা কি, শিব্বির আহমেদের মতো একজন মানুষ যিনি আমেরিকাতে পড়াশোনা করেছেন, তিনি মানে একজন নারীর প্রতি সহিংসতা এবং সাইবার বুলিং এবং পুরুষের সহিংসতা, সেটার প্রতিও সমব্যথী, কিন্তু সেটা দুটো যে সমান পর্যায়ে না, এটা উনি বুঝতে পারেন না। আমি এটা বলে শেষ করছি, কারণ আমি মনে হয় না আজকে মানে উনি এত উত্তেজিত হয়ে গেছেন। যখন বক্তব্য শুরু হলেন উনি খুবই প্রোটোকল মেনটেন করলেন, আপনি প্রশ্ন না করলে উনি উত্তর দিবেন না, কথা বলবেন না, কিন্তু ক্রমাগত ভাবে আমি যখন কথা বলছি উনি কথা বলে যাচ্ছেন। আমি কিন্তু ওনার কথার মাঝখানে এত কিছু বলছেন, একটা কিছু বলছি না। পরমত সহিষ্ণুতা একটা বড় গুণ, এটা থাকা দরকার। এবং আমি যদি উনি পাবলিক প্রোফাইলে একটা জিনিস লেখা, আমি এটা যদি বলি, কত মানুষের পাবলিক প্রোফাইল নিয়ে উনি কথা বলছেন না, উনি কত মানুষের কমেন্ট নিয়ে কথা বলেন না, উনি আন্দালিব রহমান পার্থের কমেন্ট নিয়ে টকশোতে কথা বলছেন না, বলেন তো। তার মানে হচ্ছে যখন আপনি এটা একটা পাবলিক স্ফিয়ারে আসে, সেটাকে নিয়ে আপনি কথা বলতে পারেন। আমি বিএনপির যে কর্মসূচি দিয়েছে এটাকে আমি খুব ওয়েলকাম করি, একটা খুবই ভালো প্র্যাগমেটিক পলিটিক্যাল এজেন্ডা আমি বলবো, কর্মসূচি বলবো। এটা একটা রাজনৈতিক দল হিসেবে তারা যদি মনে করে যে তাদের বিরুদ্ধে প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে বা মিথ্যা কথা বলা হচ্ছে, তারা জনগণের কাছে তাদের বক্তব্যটা নিয়ে যাবে। ইনফ্যাক্ট এই কথাটাই আমি এর আগেও একটা প্রোগ্রামে দাবি করেছিলাম যে জনাব তারেক রহমান নির্বাচনের আগে গণভোটের পক্ষে, হাঁয়ের পক্ষে ভোট চেয়েছিলেন এবং বলছিলেন তারেক রহমান যে কথা দেয় সে কথা রাখবেন।
জনগণের কাছে, এবং এটাও বলেছিলেন আমি যদি কথা দিয়ে কথা না রাখি তাহলে কি আপনারা 5 বছর পরে আমাকে আর নির্বাচিত করবেন না। তো দীর্ঘদিন ধরে ওনার মুখ থেকে আমরা আর এই কথাটার বক্তব্য শুনতেছিলাম না যে উনি কেন গণভোটে হ্যাঁ চেয়েছিলেন এবং এখন কেন গণভোটকে ওরা মানতে চাচ্ছেন না ওনারা, বা কেউ বলতে চাচ্ছেন এটা একটা প্রতারণা ছিল, এটা একটা টেকনিক ছিল, ওনারা কৌশলে জনগণকে হ্যাঁ ভোটের পক্ষে ভোট চেয়ে মূলত আসলে ক্ষমতায় আসতে চেয়েছেন, এখন এসে বলতেছেন না এটা অবৈধ অথবা এটার ভ্যালিডিটি নাই, ওনারা নিজেরা 2/3 মেজরিটি পেয়েছেন সেটা দিয়ে ডিসিশন নেবেন, ব্লা ব্লা যা বলেছেন আর কি। তো এই যে এই জায়গাটায় আমরা জনাব তারেক রহমানের মুখ থেকে কোনো কথা শুনি নাই। আমরা আশা করতেছিলাম যে উনি একটু স্পষ্ট করবেন ওনার জায়গা থেকে যে উনি আসলে কি বুঝে গণভোটে হ্যাঁ ভোট চেয়েছিলেন এবং উনি এখনও তার সেই স্ট্যান্ডে আছেন কিনা, অথবা যদি পরিবর্তন করে থাকেন তাহলে জাতি এটা জানার অধিকার রাখে তারা উনি কেন এই অবস্থানটা পরিবর্তন করলেন। জনগণ যে 70% মতো জনগণ ভোট দিল, ওনার কথায় ওনাদের যারা বিএনপিকে ভোট দিয়েছে তারাও তো ভোট দিয়েছে। আমি যদি এখানে একটা বিএনপির পয়েন্ট অফ ভিউ যদি বলি যে বিষয়গুলো নিয়ে গণভোটটা হয়েছে সেই বিষয়গুলোর মধ্যে 70% বিএনপি একমত, রাইট, আমি 30% একমত না, রাইট। এই ক্ষেত্রে বিএনপির কি করা উচিত? না এখন তো হ্যাঁ ভোটের পক্ষেই প্রচারণা চালানো উচিত। আমি যে পয়েন্টটা দিয়ে বলতেছিলাম যে তাহলে এখানে জনাব তারেক রহমানের পক্ষ থেকে এই যে এখন রাজনৈতিক কর্মসূচি বিএনপি দিচ্ছে, এটা একটা ভালো ব্যাপার যে হয়তো জনগণ বিএনপির ব্যাখ্যাটা শুনবে, হয়তো তারেক রহমান সাহেব এক্সপ্লেন করবেন কেন তিনি হ্যাঁ ভোটের পক্ষে ভোট চেয়েছিলেন, এখন কেন আবার পিছু হটলেন। তো আপনার যেটা পয়েন্ট যে হ্যাঁ গণভোটের যে বিষয়গুলো আছে এই বিষয়গুলোর সাথে কোনোটার সাথে ওনাদের দ্বিমত আছে, মোস্টলি আসলে উচ্চকক্ষের ব্যাপারটা, যে উচ্চকক্ষে পিআর হবে নাকি নিম্নকক্ষের আসনের ভিত্তিতে হবে, এটা একটা মোটা দাগের ব্যাপার ছিল। আর কিছু ছিল হচ্ছে সাংবিধানিক যে প্রতিষ্ঠানগুলো ছিল এগুলোর কাঠামো নিয়ে বা নিয়োগ প্রক্রিয়া নিয়ে, এটা নিয়ে। তো এখন গণভোটের এই আদেশটা হয়েছে নভেম্বরে, ভোট হলো ফেব্রুয়ারিতে। ওনারা কিন্তু এতদিনেও বললেন না যে আমরা এটার সাথে একমত না বা আমরা গণভোট করব না। গণভোটের আইডিয়াটাও সালাউদ্দিন সাহেব ক্লেম করেছিলেন যে উনিই দিয়েছেন, এবং তৎকালীন অ্যাটর্নি জেনারেল বর্তমান আইনমন্ত্রী উনিও বলেছেন, সরকারে ছিলেন তিনি তখন। ওনারা এই আইডিয়াটাও ওনাদের যে জনগণ কি বলে, সালাউদ্দিন সাহেব এক্স্যাক্টলি এটা বলছেন যে আমরা যাই জনগণের কাছে, জনগণ কি বলে। তো যদি ওনারা এগ্রি না করেন তাহলে তো সে সময় বলতেন, এখন এসে কেন বলতেছেন? তাহলে এটা কি জনগণের সাথে ওনারা এক ধরনের প্রতারণা করলেন যে আমি তখন বললাম যে আমি একমত, আপনারা ভোট দেন, আমরা সংস্কার করব, এখন এসে বলতেছে যে না আমরা তো আসলে এটার সাথে একমত ছিলাম না, আমি ভিতরে একমত ছিলাম না, মুখে মুখে আপনাদেরকে বলার জন্য একমত বলছি যাতে করে আপনারা আমাদেরকে ভোট দেন। তার মানে হচ্ছে জনগণ সংস্কার চায়, এটা ওনারা বুঝতে পারছেন, জনগণ গণভোটের বিষয়গুলো চায়, যদি এটার বিপক্ষে বলেন তাহলে তারা ভোট পাবেন না। এই জন্য জনগণের সাথে ওনারা একটা প্রতারণা করলেন যে হ্যাঁ আপনারা যেটা চান আমরাও সেটা চাই, আমাদেরকে ভোট দেন, আমরা ক্ষমতায় গিয়ে করবো। এখন দেখেন 70% জনগণ যে ভোট দিয়েছে, জনগণের দেশের মালিক, তারা বলেছে আমরা এই জিনিসগুলো চাই, তারা হ্যাঁ ভোট দিয়ে, যেই অংশ চায় না তারা কিন্তু না ভোট দিয়েছে। তার মানে মেজরিটি এখানে হ্যাঁ ভোট দিয়ে বলেছে আমরা এটা চাই, তার মানে সংসদের দায়িত্ব এখন এটা বাস্তবায়ন করা, কারণ জনগণ রাষ্ট্রের মালিক, তারা প্রত্যক্ষ ভোট দিয়ে বলেছে এই সংস্কারগুলো আমরা চাই। আর পরোক্ষভাবে যেটা হয় যে ঠিক আছে আমরা আপনাদেরকে নির্বাচিত করলাম, আমরা যেগুলো সরাসরি ভোট দিয়ে বলতে পারতেছি না সেটা আপনারা আমাদের পক্ষ থেকে করবেন, সেটা হচ্ছে পরোক্ষভাবে সংসদ সদস্যরা করে। কিন্তু এই জায়গায় জনগণ সরাসরি ভোট দিয়েছে এবং সরাসরি বলেছে এই কয়টা জিনিস আমরা চাই আমাদের দেশের জন্য। তো এই জায়গায় আর এখানে জনগণের অভিপ্রায়কে বা জনগণের মতামতকে ভায়োলেট করা স্পষ্ট যে বিএনপি জনগণের সঙ্গে আসলে প্রতারণা করেছে। নারিন আপা, বিরোধী দল কৌশলে মানুষকে ভুল তথ্য দিয়ে বিভ্রান্ত করছে। এখন শিব্বির আহমেদ যে কথাটা বললেন যে আপনারা নির্বাচনের আগে গণভোটের পক্ষে হ্যাঁ ভোট চাইলেন, নির্বাচনের পরে আপনারা বলছেন যে এই গণভোটের অধ্যাদেশটাই অবৈধ, আদেশটাই অবৈধ, না এটি আসলে জনগণের সঙ্গে প্রতারণা, এটাই বলতে। আসলে শিব্বির সাহেব যে রাজনৈতিক মতাদর্শে বিশ্বাস করেন, প্রতারণা প্রতারক তাদের অত্যন্ত প্রিয় শব্দ, এটা নিয়ে আমি কোনো কনসার্নই না। আমি যদি আপনাকে প্রশ্ন করি যে আচ্ছা জীবনে কোনোদিন শুনেছেন ভোট হওয়ার পর, গণনা হওয়ার পর তারপর আপনি শুনলেন ভোট কমে গেছে, গণনায় ভুল হয়েছে? জাতীয় নির্বাচনে শুনেছেন? আমি শুনিনি। এখন একজন সাধারণ জনগণ, অথবা আপনি আমাকে কোনো দলের সমর্থক বলতে পারেন, অথবা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বলতে পারেন, যাই বলেন না কেন, আমি যদি এই প্রশ্নটি করি যে গণভোটটি একটি প্রশ্নবিদ্ধ ছিল, তার রেজাল্টটি ভুল হবে? আপনি আজকে মিডিয়াতে কাজ করছেন, মিডিয়াতে কাজ করে আপনার কাছে মনে হয় না কোনো ইলেকশনে কোনো জায়গাতে
ভোট একটা দুইটা ভোটও যদি গণনায় এদিক ওদিক হয় সেটা প্রশ্নবিদ্ধ হতে পারে। আচ্ছা, তাহলে এই প্রসঙ্গটা বাদ থাকুক। আমি মনে করি যে ধরেন বিএনপি যাই করবে, ইলেকশনের আগেও শুনেছেন বিএনপি প্রতারক, ইলেকশনের পরেও শুনবেন বিএনপি প্রতারক, এবং ভবিষ্যতেও শুনবেন বিএনপি প্রতারক, ওনারা এটা বলবে, এটা আমার কনসার্নই না। আমার কনসার্ন হচ্ছে উনি বারবার বলছিলেন যে আমরা শুনতে চাই প্রধানমন্ত্রীর মুখ থেকে। এই আমরাটা কারা? এই আমরাটাকে জামাতে ইসলামী, এই আমরাটাকে এনসিপি, না সাধারণ জনগণ? সাধারণ জনগণকে এখনো বলেছেন যে ওনারা এইভাবে করে ভাবছেন যে বিএনপি প্রতারক? আমি তো সেটা মনে করি না। আচ্ছা, এখন আপনি যেটা বললেন যে ন্যারেটিভ নিয়ে কথা হচ্ছে, এই যে প্রতারণা, এগুলো তো বলে এক ধরনের ন্যারেটিভ তৈরি করা হয়। শিববীর ভাইকে পেয়ে আজকে আমি আসলে খুবই খুশি। আমি ওনাকে কয়েকটি প্রশ্ন সরাসরি করতে চাই। এই যে ন্যারেটিভ তৈরি হয় না, নারীর প্রতি বিদ্বেষীয় ন্যারেটিভ তৈরি হয়েছে, দেখেছেন? হ্যাঁ, মানে তকমা দেওয়া হয় নারীদের, আমাদের মতো নারীদেরকে অনেক তকমা উনার দলের লোকরা দেন, আবার উনার দলের কোনো নারীকেও কিন্তু ট্রফি বলে তকমা দেওয়া হয়েছে। তো এই তকমাগুলোকে কি শিববীর ভাই সাপোর্ট করেন? আমি সরাসরি শিববীর ভাইকে জিজ্ঞেস করি যে নারীকে যে তকমাগুলো দেওয়া হয়। না, আমি তো আপনাকে প্রশ্ন করেছি। আমি তো আমি আর আপনি জেরা করব না। আমি জেরা করলে আপনি আপনার বক্তব্য শেষ করেন, তারপর আমি বলবো আমার মাধ্যমেই। আচ্ছা, তার মানে হচ্ছে উনি সরাসরি উত্তর দিচ্ছেন না, কারণ উত্তরটা আমি কেন আপনার প্রশ্নের উত্তর দিব? আমি তো ওনার গেস্ট, আপনি আপনার বক্তব্য দিবেন, আমি কি আপনাকে কোশ্চেন করেছি? এটা তো আপনার এটা মেনে দিলাম। আমি আপনার অনেক টক শো দেখেছি, আপনি অনেক ইন্টারাকশন করে কথা বলেন। সেদিন একটা টক শোতে দেখলাম যে আপনি আন্দালিব রহমান পার্থকে একটা, আপনি টপিকে থাকলে ভালো হয়। আমি টপিকে কথা বলছি, আমি ন্যারেটিভ নিয়ে, আমি আপনার মতো টপিক যেটা সেটাতেই থাকে। আমি টপিকেই আছি, আপনি কথা শুনেন আমি কি বলছি। আপনি কেন আগে রেগে যাচ্ছেন? আমার প্রশ্ন তো শুনবেন। আমি তো রাগি না, আমি যে টপিকে নাই, আমি যে টপিকে নাই, এটা আপনি কিভাবে করে কথা বলেন? আপনার সাথে রাগা সম্ভব না, কি বলেন? শুনুন, এত মিষ্টি কথা, এই শব্দগুলো বলা সমীচীন না, দরকার নাই। কিন্তু কথা হচ্ছে যে আপনি কি করে বুঝলেন আমি টপিকে নাই? আন্দালিব রহমান পার্থের একটি সংসদের বক্তব্যকে উনি বিড়াল এবং সিংহ নিয়ে উনি বলেছেন যে উনাকে বাংলা ভাষা শেখাতে হবে। শিববীর ভাই মানে উনি যে কাজটি করেছেন, ন্যারেটিভ তৈরি কাকে বলে? আমি একটি বক্তব্য দিয়েছিলাম মোরগ পোলাও, উনি আমেরিকার মতো জায়গায় ইকোনমিক্স পড়েছেন। ইকোনমিক্সের একটা সাবজেক্টই আছে, একটা কোর্সই পড়ায় অনেক জায়গাতে, জেন্ডার ইকোনমিক্স, হ্যাঁ, বা ফেমিনিস্ট পলিটিক্যাল ইকোলজি, এইসবও মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচ আছে। সেখান থেকে আমি একটা রেটরিক করেছি। উনি ওনার ফেসবুকে, ওনার ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলে এটি নিয়ে একটি পোস্ট দিয়েছেন, ন্যারেটিভ কিভাবে তৈরি হয় আমি বলছি। না, এটা কি টপিক অ্যাভয়েড? আপনারা এটা একটা ন্যারেটিভের বিরুদ্ধে বিএনপির, আমাকে কথাটা বলতে দেন তাহলে। আচ্ছা, আমি কথাটা শেষ করি। আচ্ছা, টপিকের বাইরে, মানে আপনি ন্যারেটিভ নিয়ে প্রশ্ন করেছেন না আমাকে? হ্যাঁ, ন্যারেটিভ, বিএনপি একটি যুদ্ধ মানে আন্দোলন করবে, তাহলে আমি ন্যারেটিভ নিয়ে কথা বলবো না? ন্যারেটিভ তৈরি করে উনি লিখেছেন যে মোরগ পোলাও, মুরগি পোলাও। আমি খুব ভালো করে জানি যে উনি এগুলো খুব ভালো করে জানেন। এখানে উনি একটি শব্দ লিখেছেন যে তাহলে ম্যান হোল, হ্যাঁ, ম্যান হোলের অপোজিটটা যদি আপনি করেন, ইটস আ ভেরি ডিসগাস্টিং ওয়ার্ড, সেটা উনি এখানে লিখেছেন। এবং তারপরে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে উনার বন্ধুরা, উনার ফেসবুকের বন্ধুরা যারা কমেন্ট করেছেন, আপনার শোতে, গত শোতে মির্জা তাসলিমা ম্যাডাম এসেছিলেন, ওখানে একজন লিখেছেন যে এখানে একজন নেরিবাদী, ও এই সমর্থনে কথা বলছে, নেরিবাদী। তার নিচে শিববীর আহমেদ নিজে লিখেছেন যে কি নিয়ে নেরিবাদীও উনি কোনো প্রতিবাদ করেন নাই, নেরি মানে কুকুর, ঠিক আছে। এরপরে দেখেন উনার এখানে নিচে লিখেছে জাহাঙ্গীরনগরের আন্টির মুখে একেবারে গু। আমি এগুলো পড়বো এখন মিডিয়ার সামনে, তারপরে না আমি পড়ছি না না আমি শেষ করি। আমি তো আপনার মাঝখানে কথা বলি, আমি কথা যেহেতু আপনি বলেছেন মাঝখানে কথা বলবেন না, না আমি তো মাঝখানে কথা বলতে চাই না, কিন্তু আপনি তো আক্রমণ করে শুরু করলেন। আপনি শুরু করলেন কি দিয়ে? শিববীর ভাই যেই দলকে সাপোর্ট করেন বা যেই আদর্শকে সাপোর্ট করেন তারা হচ্ছে এরকম প্রতারণা করে অভ্যস্ত। উনি করুক, উনি করুক, আপনি তো শুরুই করলেন ব্যক্তি আক্রমণ দিয়ে, আপনি তো টপিকেই থাকলেন না। আপা আমরা সবাই মিলে আলোচনা এগিয়ে যাই, মানে আপা টপিকটা বুঝে না, হয়তো আপনি একটু ক্লিয়ার করে দেন আপনি যে প্রশ্নটা করেছেন সেই প্রশ্নটা আরেকবার করেন আপাকে। আপনি কথাটা শুরুই করলেন। আফজাল, আমার মনে হয় উনি টক শোতে কথা বলেন। আফজাল, আপনার উচিত উনাকে বন্ধ করা, কারণ এটা যদি ন্যারেটিভ নিয়ে টক শো হয়, আমি শুরু করলেন। শিববীর আহমেদ, আমি আপনাকে বলেছি যে আপা শেষ করুক, তারপর আমি বলবো। আচ্ছা, তাহলে আপনার কাছে প্রশ্নটা ছিল এরকম যে বিরোধী দল কৌশলে মানুষকে
ভুল তথ্য দিয়ে তাহলে এটা কি ভুল তথ্য না? এটা কি ভুল তথ্য? এটাকে আমি বলতে পারি না? এটা কি বলতে পারি? আমি যদি মনে করি তথ্যটি ভুল, কেন উনি এটাকে ব্যক্তিগতভাবে নিচ্ছেন? কারণ এটার পেছনে কি আমি প্লিজ, আপনি যদি আরেকটা কথা বলেন, আমি টপিকে আছি। আপনি তো টপিকেই নাই আপা, আপনার কথা মতো তো আমি টপিকে থাকবো না। আপনাকে উনি শেষ করুন, আমি যদি শেষ না, আপনি শেষ করেন, আপনি শেষ আমার করেন। মনে হয় না যে আমি আসলে কথা বলবো, কারণ উনি কেন মাঝখানে কথা বলছেন? আপনি টপিকে থাকেন, আচ্ছা, আমি যদি টপিকে থাকি, উল্টাপাল্টা কথা বললে তো হবে না। আপনি যেটাকে উল্টাপাল্টা বলছেন, আমি সেটাকে উল্টাপাল্টা মনে করি না। আপনি তো আলোচনাতেই না। আফজাল, আমার মনে হয় না আমার আসলে না, আমরা একটু ওনার কথা ডিসেন্ট আলোচনা, আমি তো আচ্ছা, এটা কি ডিসেন্ট না? আমি আমার আলোচনাটা শেষ করি। আমি তাহলে এখন পুরোটা একটা, উনি তো বলছেন উল্টাপাল্টা। ধরেন উনি তো খুব ভালো রিসার্চার, ওনার প্রোফাইল আমি দেখেছি। একজন রিসার্চ যখন করে তখন ইন্ট্রোডাকশন চ্যাপ্টার থাকে, তারপর এক্সপ্লেনেশন থাকে, সব। তো উনি কি করে আমার ইন্ট্রোডাকশন শুনেই বললেন যে আমি উল্টাপাল্টা কথা বলছি? আমি যে আলোচনাটা সব জায়গায় এখন জারি রাখতে চাই সেটি হচ্ছে, উনার তো দুইটা পড়লাম আর পড়লাম না, আপনি উনার 22শে এপ্রিলের ফেসবুক পোস্টে দেখবেন। আমার কথা হচ্ছে যে কথাটি আমি জারি করতে চাই সব জায়গায়, আপনি যে বললেন ন্যারেটিভের কথা, হ্যাঁ, এগুলো এক ধরনের ন্যারেটিভ তৈরি করা। এবং কি ন্যারেটিভ তৈরি করা জানেন? আমাদের মেয়েদের যাদের বয়ান তাদের পছন্দ হয় না, তারা সেই ন্যারেটিভটি প্রমাণ করতে চান যে এই নারীরা ইসলাম বিদ্বেষ করেন, এই নারীরা হচ্ছে অন্য জগতের নারী, হ্যাঁ, এবং যেটা বলেন উল্টা পাল্টা অনেক শব্দ উনি বললেন। আমি এই কথাটা এখানে জারি রাখতে চাই, বাংলাদেশে বা যেখানেই হোক, যেসব সুশীলরা সুন্দর সুন্দর শব্দ দিয়ে নারীকে এই ধরনের কথা লেখেন এবং তার কমেন্ট বক্স খোলা রাখেন নারীকে গালি দেওয়ার জন্য, এটাও এক ধরনের ন্যারেটিভ তৈরি। তারা এক ধরনের সাইবার বুলিংকে ইনস্টিগেট করেন। এবং আমি মনে করি, আমার কথা উনি অনেকখানি নষ্ট করেছে, আমাকে বলতে দিতে হবে। আমি মনে করি যে উনি বা উনি কেন, যে কেউ, আফজাল আপনিও, আপনার কমেন্ট বক্সে যদি কেউ নারী বিদ্বেষী জঘন্য কথা লেখে, আপনার প্রতিবাদ করা সেটা দায়িত্ব আমি মনে করি। এবং একটা শিক্ষিত মানুষ, এবং উনি একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, এটা ওনার দায়িত্বের মধ্যে পড়েন। এখন যে কথাটি আপনি বলছেন যে বিরোধী দল ন্যারেটিভ তৈরি করে, মিস ইনফরমেশন ছড়ায়, এটাই তো এই প্রসঙ্গটা। আমি কি প্রসঙ্গের বাইরে ছিলাম? তাহলে দর্শকই বলবে যে আমি প্রসঙ্গের বাইরে ছিলাম কিনা। এখন ধরেন এই যে ন্যারেটিভগুলো তৈরি করা হয়, এই ন্যারেটিভগুলো কেন তৈরি করা হয়? আমরা খুব ভালো করে জানি এই ন্যারেটিভগুলো কেন তৈরি করা হয়। এই ন্যারেটিভগুলো তৈরি করা হয় এই কারণেই যে যখনই একটি রাজনৈতিক দল সরকারে এসছে এবং সেই দলটি জনগণের ম্যান্ডেট নিয়ে সরকারে এসছে, সেই দলের যে কোনো ধরনের বিষয়কে বিতর্কিত করার একটি চেষ্টা। এবং বিএনপি যে সময় ক্ষমতায় এসছে, আপনার কি মনে হয় যে এই মুহূর্ত পর্যন্ত বিএনপি যে কাজটি করেছে দেশের কোনো মানুষের সাথে প্রতারণা করেছে? কোনো একটি কাজকে কি আপনি বলতে পারবেন? বরং আমি এটা বলতে পারি, ধরেন যে কথাটা সেদিন একটি টকশোতে বললাম, যে জামাতের আমির সংসদে বলেছেন যে উনাদের একজন বোনকে গ্রেফতার করা হয়েছে, যেটা নিয়ে শিব্বির সাহেবরাও পোস্ট দিয়েছেন। যে ধরনের কুৎসিত ন্যারেটিভ সেই নারীটি তৈরি করেছিলেন, যে নারী উনাদের বোন, উনাদের আমির ঘোষণা দিয়েছেন, আমি বলি নাই, সেই বোনের বিচার তার ভাইরা কি করেছেন? তারা কি কোনো ধরনের কোনো পদক্ষেপ নিয়েছেন এই কুৎসিত ন্যারেটিভ তৈরি করার বিপরীতে? করেন নাই। আবার দেখবেন যে 11 বছর একটি মেয়ে যখন ধর্ষিত হয়েছে, হ্যাঁ, সেই ধর্ষণটা কোন জায়গায় হয়েছে সেটার সাথে রিলিজিয়নের যেহেতু একটি সম্পর্ক আছে, সেটা নিয়ে তারা নীরব থাকে। তার মানে তারা যে ন্যারেটিভটি তৈরি করেন, এই ন্যারেটিভটি হচ্ছে সেই ন্যারেটিভ যে ন্যারেটিভ তার পক্ষে যায়, এবং সেই ন্যারেটিভ সত্য কি অসত্য সেটা তারা কনসিডার করেন না। যেটি পক্ষে যায় সেই ধরনের ন্যারেটিভই আপনারা তৈরি করেন, কোনো ধরনের বিচার ছাড়াই। খুব ভালো ডক্টর নারিন যেটা করছেন, যে উনি আমার রিসার্চ প্রোফাইলও দেখে আসছেন এবং মোটামুটি স্টাডি করে আসছেন, এটা ভালো ডিবেটের জন্য। দেখেন এই যে ন্যারেটিভ বিল্ডিং নিয়ে উনি তো বললেন যে নারী বিদ্বেষী ন্যারেটিভ তৈরি করছে কিনা বা নারী বিদ্বেষ হচ্ছে কিনা। উনি যে আদর্শকে বা যে দলকে সাপোর্ট করেন তাদের আপনি দেখেন, আমি জাস্ট কয়েকটা নাম বলবো, আপনি জাস্ট বুঝলেই হবে। ধরেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা মোনামি, ইনকালাব মঞ্চের জুমা, এনসিপি নেত্রী মিতু, বা জামাত ইসলামীর এমপি, মহিলা এমপি মারদিয়া। এই মারদিয়া মমতাজকে উনি নিজে ট্রফি নেত্রী হিসেবে একটু আগে মেনশন করলেন, ইন্টেনশনালি উনি করলেন যে উনি মারদিয়া মমতাজ ট্রফি নেত্রী, ওনার সাথে টকশোতেই এই কথাটাকে নিয়ে ওনারা হাইলাইট করছেন। এবং দেখেন এই যে ট্যাগিং করা, লেভেলিং করা ওনারা কিভাবে করেন, এবং সেটাকে দিয়ে সেটা একটা জাতীয় দৈনিক পর্যন্ত ট্রফি নেত্রী ইনভাইটেড কমা দিয়ে নিউজ করেছে। এই প্রতিপক্ষের নারীদেরকে লেভেলিং করা, এই কাজটা ওনারা কীভাবে করেন? আপনি মোনামির নামে যদি জাস্ট গুগলে বা ফেসবুকে সার্চ দেন, দেখবেন অসংখ্য
এআই জেনারেটেড ফটো, খুবই নগ্ন, অশ্লীল, এবং সেটা এই বিশ্ববিদ্যালয় শিক্ষকের সাথে সাদিক কায়েমের, কখনো জামাতের আমিরের, কখনো বিভিন্ন জামাতে শিবিরের নেতাদের নোংরা ফটো কার্ড বানানো, এগুলো জুমার নাম দিয়ে সার্চ দেন, দেখবেন অসংখ্য নোংরামি জুমার নাম দিয়ে করা হয়েছে, অসংখ্য নোংরামি। আপনি মিতুকে, এই এনসিপি নেত্রী এখন এমপি হলো, মিতুকে নিয়ে পাবেন, ইভেন মারিয়া মমতাজকে নিয়ে পাবেন, যে হচ্ছে ইভেন মানে এই তার পোশাকে আশাকে সে হিজাব পরে থাকে এরকম, তার নামেও দেখবেন যে অনেক নোংরা ফটো কার্ড বানানো হয়েছে। এই যে ওনারা যাদেরকে সাপোর্ট করেন বা যাদেরকে ডিফেন্ড করেন টকশোতে এসে, তারা কি পরিমাণ নোংরামি অনলাইনে করে এরকম বট আইডি দিয়ে, এইটা আপনি দেখলে তার জব হয়ে যাবেন যে কি পরিমাণ অশ্লীল অশ্রাব্য। এবং আরেকটা ঘটনা আপনার মনে থাকবে যে জামাতের আমির যখন ফেনীতে ভিজিট করতে গেল, একজন শহীদের মা, শহীদদের প্রোগ্রাম ছিল সম্ভবত, একজন শহীদের মা তাকে সে জড়ায় ধরছেন, আবেগের বসে কান্নাকাটি করতেছিলেন, এরকম সিচুয়েশন। সেইটাকে নিয়ে কি পরিমাণ নোংরামি করা হলো। জগন্নাথ বিশ্ববিদ্যালয় একটা মেয়ে আছে ইনকলাব মঞ্চের শান্তানাম, তাকে নিয়েও দেখবেন এই যে নানান জায়গায় এই নারীদেরকে নিয়ে অশ্রাব্য, কুশ্রাব্য, অশ্লীল ফটো কার্ড বানানো করা। এবং আপনি দেখবেন এই জিনিসটাকেই আবার করা হলো কি, সম্প্রতি ডাকসুতে, যেটা ডাকসুর একজন সদস্য ক্যান্ডিডেট ছিল শিবিরের কোন একটা ছেলের নামে, যে তারেক রহমান এবং জাইমা রহমানকে নিয়ে অশ্লীল কুরুচিপূর্ণ একটা ফটো কার্ড বানালো, এবং সেই ফটো কার্ডটাকে পুঁজি করে কি হলো, ওদের উপরে থানার ভিতরে গিয়ে হামলা করা হলো, মফ করা হলো। এই যে, এবং এটা যখন তারা এই হামলা করতেছে আরও অনেক আগে কিন্তু বিভিন্ন স্ক্যানার যারা এই ফ্যাক্ট চেক করে তারা বলছে এটা একটা এআই জেনারেটেড ফটো এবং তার প্রোফাইলে নাই, এরকম একটা মিথ্যা ফটো কার্ড বানিয়ে ইভেন নিজেদের নেত্রী যাকে তারা রেসপেক্ট করে তার নামে একটা মিথ্যা ফটো কার্ড বানিয়ে গিয়ে এখানে একটা মব সৃষ্টি করা হলো। কারণ এই যে দেখেন কারা এই ফটো কার্ডগুলো বানায়, আপনি যদি আমার ওয়ালও যান, অশ্রব্য গালিগালা, যেটা সেটা মা বাবা তোলে, গালিগালাজের কোনো সীমা পরিসীমা নাই। আর নারীদের ক্ষেত্রে তো আমি বললাম আপাকেও গালাগালি করা, আমি অস্বীকার করছি না যে ওনাদেরকে করে না, এরকম গালিগালাজ করা পাবলিক বাংলাদেশে আছে, অ্যাক্রস দ্য বোর্ড এটা আছে। কিন্তু উনি যাদেরকে মনে করেন যে একদম ফেরেশতা, তারা ভালো, তারা যে কি পরিমাণ নোংরামি এরা করে এটা। তারপরে আপনি দেখেন নির্বাচনের আগে কি হয়েছিল, আপারা যে নারীদের অধিকারের জন্য খুব সোচ্চার, এটা তো ওনাদের চরিত্র বোঝা গেছে নির্বাচনের আগে সারা দেশে জামাতের নারী নেত্রীদের উপরে লাগাতার হামলা হয়েছিল নানান জায়গায়, ইভেন কারো বলছে যে পেটিকোট খুলে ছায়া খুলে নিবে, এরকম নোংরামি করা হয়েছে রাজনৈতিক নারী গ্রাসরুট কর্মীদের উপরে, যারা নারীর ক্ষমতায়ন নিয়ে, রাজনৈতিক অধিকার নিয়ে কাজ করে, তাদের টু শব্দটা বলে নাই। এটাকে জাস্টিফাই করেছেন কেউ কি বলে, যে ওনারা ন্যাশনাল আইডি কার্ড নিতেছে, কোথাও বিকাশ নাম্বার নিতেছে, এরকম উদ্ভট কথাবার্তা বলে। এই যে নারীদের অধিকারের কথা আমরা বলতেছি আমার সুবিধা মতো জায়গায়, কিন্তু নারীদের গ্রস ভায়োলেশন যেখানে হলো, সরাসরি ফিজিক্যালি অ্যাসল্ট করা হয়েছে, কাপড় খুলে নিবে বলছে, এবং নারীদেরকে বলছে তোমরা কেন ভোট চাও, তোমরা যা স্বামীর খেদমত করো, এবং বিএনপির ছাত্র দলের নারী নেত্রীরা পর্যন্ত বলছে এদেরকে যে তোমরা সেবাদাসী, এই ধরনের ল্যাঙ্গুয়েজ ইউজ করছে, কিন্তু সেগুলো কিন্তু নারী নাপা প্রতিবাদ করবেন না। এই যে সিলেক্টিভ রাজনীতি, এই যে সিলেক্টিভ রাজনীতি করা, দেখেন গণহার আপনি দেখবেন না নির্বাচনের আগে কোনো এক জায়গায় যে বিএনপির কোনো একজন নারী কর্মী ক্যাম্পেইন করতে গেছে আর তার উপরে জামাত বা এনসিপি বা এই ধরনের কোনো দল হামলা করছে, একটা ঘটনা দেখাতে পারবেন না। কিন্তু জামাতের উপর হামলা করেছে অন্তত 50টা ঘটনা আপনি জাস্ট ইয়েতে দেখলেই পাবেন। সো এই যে সিলেক্টিভলি করা, এবং নারীদের উপরে কারা হামলা করে, কারা নারীদেরকে অশ্লীল অশ্রাব্য কুরুচিপূর্ণ অ্যাটাক করে, এগুলো তো আমরা অনলাইনে গেলে দেখি। এই যে সুবিধা মতো জায়গায় আমরা নারীদের অধিকার নিয়ে কথা বলি, বিরোধী পক্ষের নারীরা যখন আক্রান্ত হচ্ছেন তখন আমরা চুপ থাকছি, আমাদের পক্ষের যারা নারী নেত্রী সোচ্চার কণ্ঠ তাদেরকে নিয়ে যখন আক্রমণ করা হয় তখন আমরা সোচ্চার হচ্ছি। এই সিলেক্টিভ প্রতিবাদের কথাই তিনি বলছিলেন। আচ্ছা, আপনার তাই মনে হয়, মানে উনি আমাকে গণহারে বললেন, আমি তো অনেক টকশো করি, অথবা কোথাও আমাকে একটা কোনোদিন দেখতে পারবেন যে উনি যাদের নাম বলেছেন তাদের আমি ক্রিটিসাইজ করেছি, তাদের কথা আমি প্রতিটা বক্তব্যে, এখন আমি রুটিন করে নারীর এই যে সাইবার বুলিং নিয়ে কথা বলি, কোনো জায়গাতে আমি কালকেও একটা জায়গায় বলেছি যে প্রত্যেকটা নারীকে, সেটা জাইমা রহমানই হোক না কেন, গার্মেন্টসের একটা মেয়ে হোক না কেন, বা সেটা যেই হোক না কেন, তো সেটা উনি এইভাবে বললে একটু পাশ কাটালেন। সিলেক্টিভ তো উনি। আমি যখন উনাকে প্রশ্ন করলাম, উনি বলছেন যে অশ্রাব্য ভাষা, মিডিয়াতে গালাগালি করে, কমেন্টে,
উনার ব্যক্তিগত ফেসবুকের কমেন্টে যখন হাজার হাজার গালি একজন নারীকে নিয়ে দেয়া হয়, উনি কেন ওইটার একটা প্রতিবাদ করেন নাই? এটা আমি শিব্বির আহমেদের কাছে জানতে চাই। আজকে উনি এখানে বসে যেহেতু এই কথাগুলো বলছেন, উনি বলছেন ইলেকশনের সময় জামাতে নারীরা যে অবস্থার মধ্যে গেছে, ইলেকশনের সময় আমি একজন পার্সন যার বাসায় মৃত্যু হুমকি দেওয়া হয়েছে, যেটা অনেক বড় জায়গায় গেছে, আপনারা জানেন। হ্যাঁ, তো এবং উনারা যাদের কথা বলছেন, ধরেন মিতু, উনার যদি ফেসবুকে দেখেন বা উনি কত নারী বিদ্বেষী কমেন্ট লেখেন জানেন, তারপরও মিতুকে যদি সাইবার বুলিং করা হয় এই নারীর, আমি সেটার প্রতিবাদ করব। কিন্তু আমাকে আপনি জীবনে কোনোদিন দেখবেন না আমি একটি অশ্লীল ভাষায় কথা বলেছি নারীর প্রতি, ইভেন কোনো পুরুষের প্রতিও আমি কখনো অবমাননাকর কোনো শব্দ বলি না। এখন আপনি যখন যুক্তিতে পারবেন না তখন আপনি আমাকে এই ধরনের কথা বলবেন, এবং সবচেয়ে সিলেক্টিভনেসের পরিচয় তো উনিই দিলেন যে উনার কমেন্ট বক্সে এসে মানুষ গালাগালি করে যাচ্ছে, যখন আমাকে তৃতীয় লিঙ্গ লিখছে, গালি দিচ্ছে, উনি ওনার ফেসবুকের বন্ধুদের ওটার নিচে উনি কমেন্ট করছেন, উনি নিজে কিছু লিখছেন না। সেটা নিয়ে কিন্তু শিব্বির ভাই একটা কথা বলেনি। এই কথাটি কেন আজকে মিডিয়ার সামনে বললাম, কারণ আমি মনে করি এই যে কথাটি প্রথমেই বলেছি যে যারা আপনারা আমরা সবাই বড় বড় কথা, আমি একটু শেষ করি, আমি যে আমি আমার বিরুদ্ধে আপনার কথাকে আমি পার্সোনালি বলতেছে, এটা যদি না বলি তাহলে এটা এই কাটিং ভাই অংশটা যাবে। টকশোটা শুনেন, কারণ টকশোটা আসলে উনি করুন। আফজাল আমার মনে হয় আফজাল আমার ফেসবুক নিয়ে কথা বলতেছে, এটা আমাকে উত্তর করতে হবে, কারণ হচ্ছে আপনাকে সময় দিচ্ছি, আপনাকে সময় দিচ্ছি। আফজাল উনি পুরো সময়টা না গিয়ে পার্সোনাল অ্যাটাকে যাচ্ছেন। সো এটা আমার যদি সাইবার বুলিং নিয়ে যদি কথা হয়, উনি যদি এটা করেন আমি বলবো না। উনি পার্সোনাল অ্যাটাক করছেন আমার পার্সোনাল প্রোফাইল দেখে। উনি পার্সোনাল প্রোফাইল দেখছেন, আমার প্রোফাইলে আমাকে যে অসংখ্য গালিগালাজ করতেছে, আমি তো ভাই কমেন্ট পড়ি না। আমি কি কোনো গালিকে জাস্টিফাই করেছি? উনি বলতেছে আমি কোথায় ওনাকে কেউ গালি দিছে সেটা ইয়ে করছি, আমাকে উনি তো দেখবে ওখানে হাজার হাজার গালি আছে, আমাকে গালি দেয়া, আমি কোনো গালি নিয়ে বদর করি না, আমাকে গালি দিচ্ছে, অসংখ্য গালি আছে আমার সব পোস্টের নিচে যাবেন, এই ভিডিও রিলস গুলো নিচে দেখবেন। আমার মনে টকশোটা উনি করুক, তাই না? এটা মনে বেটার। এই যে গালির আমাকে হাজার হাজার কমেন্ট করে, আমি তো মানুষের কমেন্টে জবাব দিতে যাব না। আমি কমন একটা কমেন্ট লিখে দিই, আমরা পার্সোনাল অ্যাটাক না করি, এই ধরনের কমেন্ট এরকম করে দিত। উনি যেহেতু পার্সোনাল অ্যাটাক করে শুরুই করছেন আজকের প্রোগ্রাম, তো এটা আসলে মানে মানে টপিকে না, পার্সোনাল অ্যাটাক নিয়ে আসলে প্রিপারেশন নিয়ে আসছেন, পার্সোনাল অ্যাটাক করবেন। উনি আমার ফেসবুক দেখে আসছেন, আমার গুগল স্কলার প্রোফাইল দেখে আসছেন, উনি পার্সোনাল অ্যাটাক করার জন্য তাহলে এই প্রশ্নগুলো উত্তর দেব, এবং আমি আশা করব উনি একটা কথা বলবেন না, কারণ ওনার কথার মধ্যে আমি কথা বলি নাই। এখন কথা হচ্ছে যে পার্সোনাল প্রোফাইল দেখে আপনি যখন পার্সোনাল প্রোফাইলের কমেন্টটি পাবলিক করে রাখেন, ইজ ইট আ পার্সোনাল থিং? এন্ড ইফ ইটস আ পার্সোনাল, আবার আপনি কথা বলছেন, আমাকে কথা শেষ করতেছেন। ইজ ইট আ পাবলিক? আপনি যখন প্রথমে প্রশ্ন করলাম তখন উত্তর দিলেন না, এখন আপনি কথা বলছেন, সেজন্য আমি বলছি ভাই আফজাল আমার কাছে মনে হচ্ছে আগে নারীরা পাশ শেষ করুক, আপনাকে তো না শিওর না সময় দেওয়া হবে। আফজাল, আপনার কি কখনো মনে হয় যে পুরুষকে বা নারীকে বা যে কোনো গালাগালিকে আমরা সমর্থন করি? পার্টিকুলারলি আমি আমার ব্যক্তিগত জীবনে কখনো এটা করি নাই। কোনো একটা টক শোতেও যদি কেউ একটা ছোটখাটো অশ্লীল শব্দ আমার মুখ দিয়ে শোনে, আমি মনে করবো যে এটা কেউ কখনো শোনে নাই। তো সেই জায়গা থেকে আমি ওনাকে বলছি উনি পার্সোনাল একটা কেন বলছেন? উনি একটা কমেন্ট পাবলিকলি করেছেন, পাবলিকলি উনার বন্ধুরা সেখানে কমেন্ট করছেন, এটা আমি বলতে পারবো না এটা কি পার্সোনাল? আপনি যখন আজকে টকশোর আলাপ হয় করেন, মানে এটা তো আজকে টকশোর আলাপ না। আমরা আফজাল আমার মনে হয় এটা নিয়ে কথা বলার আলাপ এটা না, যে শিব্বির আহমেদ তার প্রোফাইলে কি পোস্ট করেছে এবং সেখানে কে কি তার বন্ধুরা করেছে না ফলোয়াররা করেছে, কে কি কমেন্ট করেছে, বহু ভোট আইডি, ওনাদেরও তো ভোট আইডিরা আছে, যে ওসমান হাদির একটা ছবি লাগিয়ে যেখানে কমেন্ট করতে থাকেন, ওসমান হাদির ফটো লাগিয়ে ভিতরে তারেক রহমানের ছবি, ওসমান হাদির ফটো লাগিয়ে এগিয়ে পড়ে এসে কমেন্ট করেন। ওনারা তো এই কাহিনী করেন, ওনারা ভোট আইডি লাগিয়ে দিয়ে তো গালাগালি করান। আমার পোস্টে যান, প্রতিটা পোস্টে মা বাবা তুলে পর্যন্ত গালিগালাজ করেন। ইন্টারেস্টিং বিষয়টা কি, শিব্বির আহমেদের মতো একজন মানুষ যিনি আমেরিকাতে পড়াশোনা করেছেন, তিনি মানে একজন নারীর প্রতি সহিংসতা এবং সাইবার বুলিং এবং পুরুষের সহিংসতা, আমি সেটার প্রতিও সমব্যথী, কিন্তু সেটা দুটো যে সমান পর্যায়ে না, এটা উনি বুঝতে পারেন না। আমি এটা বলে শেষ করছি, কারণ আমি মনে হয় না আজকে মানে উনি এত উত্তেজিত হয়ে গেছেন। আমি উত্তেজিত হচ্ছি না, কারণ আপনি কথা বলবেন টপিকের মধ্যে না, একটু শেষ করুন। আমি একটা কথা বলি আফজাল, আমি একটা কথা বলি আফজাল, আমি একটা কথা বলি। যখন বক্তব্য শুরু হলেন উনি খুবই প্রোটোকল মেনটেন করলেন, আপনি প্রশ্ন না করলে উনি উত্তর দিবেন না, কথা বলবেন না, কিন্তু ক্রমাগতভাবে আমি যখন কথা বলছি উনি কথা বলে যাচ্ছেন। আমি কিন্তু ওনার কথার মাঝখানে এত কিছু বলছেন, একটা কিছু বলছি না। পরমত সহিষ্ণুতা একটি বড় গুণ, এটা থাকা দরকার। এবং
আমি যদি উনি পাবলিক প্রোফাইল একটা জিনিস লেখা আমি এটা যদি বলি, কত মানুষের পাবলিক প্রোফাইল নিয়ে উনি কথা বলছেন না, উনি কত মানুষের কমেন্ট নিয়ে কথা বলেন না, উনি আন্দালিব রহমান পার্থের কমেন্ট নিয়ে টকশোতে কথা বলছেন না, বলেন তো। তার মানে হচ্ছে যখন আপনি এটা একটা পাবলিক স্ফিয়ারে আসে সেটাকে নিয়ে আপনি কথা বলতে পারেন, এটাতে আমি কোনো সমস্যার কোনো কিছু দেখি না। আর আমি মনে করি না যে এটা নিয়ে আর কথা বলার কিছু আছে, কারণ উনি এই এটা আমি কন্টিনিউ করতে চাই না। ডক্টর শিব্বির আহমেদ, আমরা একটু আলোচনার প্রসঙ্গটা চেঞ্জ করি যে প্রধানমন্ত্রী, আপনি যেটা শুরুতেই বলছিলেন যে প্রধানমন্ত্রীর আসলে ক্লিয়ার করা উচিত যে তিনি নির্বাচনের আগে কেন হ্যাঁ ভোট চেয়েছিলেন, নির্বাচনের পরে তিনি কেন এই বিষয়ে এখনো পর্যন্ত পরিষ্কার করেননি। প্রধানমন্ত্রী যে প্রতিশ্রুতি দিয়েছেন যে জুলাই জাতীয় সনদ অক্ষরে অক্ষরে পালন করা হবে, এটার প্রতি বিরোধী পক্ষের কেন এত অবিশ্বাস? দেখেন, অবিশ্বাসের না, আমি পার্সোনালি বলতে চাই, আমি এটাকে অ্যাপ্রিসিয়েট করি যে প্রধানমন্ত্রী এবং সালাউদ্দিন সাহেবও বলেছেন যে আমরা অক্ষরে অক্ষরে জুলাই সনদ পালন করব। বিরোধী দলের পক্ষ থেকে এনসিপির কয়েকজন নেতা এটা নিয়ে কথা বলেছেন যে জুলাই সনদে পরবর্তীতে একটা নোট অ্যাড করা হয়েছে, যেটা ইনিশিয়ালি তারা যে ঐক্যমত্য হয়েছেন সেখানে ছিল না। পরবর্তীতে একটা নোট অ্যাড করা হয়েছে যে দল ক্ষমতাসীন হবে তারা তাদের ইশতেহার অনুযায়ী করবে। তো এটা তো একটা কথা ছিল, ওদের বক্তব্য ছিল এরকম, যদি যে দল ক্ষমতায় আসবে তাদের ইচ্ছে মতোই সবকিছু করে তাহলে তার ঐক্যমত্যরও দরকার ছিল না, আলোচনারও দরকার ছিল না, তাদের ইশতেহার বাস্তবায়ন করলেই হবে। তো বিএনপি এখানে এই জুলাই সনদটাকে কাটাছিড়া করে কিছুটা দলীয় ইশতেহার বানিয়েছে বলে জনাব নাহিদ ইসলাম অভিযোগ করেছিলেন। তারপরে আমি বলবো যে জুলাই সনদ ওনারা বাস্তবায়ন করতে চান, দ্যাটস আ গুড থিং। আমার প্রশ্ন যে এখানটায় সেটা হচ্ছে যে ধরেন একটা গণভোট হলো যেখানে ওনারাও এগ্রি করেছেন, জনগণ ভোট দিয়েছে, সো এটা এখন ম্যান্ডেট হয়ে গেছে যে এইটা জনগণের ম্যান্ডেট, এটা বাস্তবায়ন করা দরকার। বিএনপি সেই জায়গায় গাফিলতি করেছে। শুরুর দিকে যেমন সংবিধান সংস্কার পরিষদের শপথ নেওয়ার কথা ছিল, বিএনপি শপথ নিল না, বিএনপি বলল যে আমরা পরে নিব। তারপরে পরবর্তীতে তার এগুলো নিয়ে ওই যে আদেশেই অবৈধ বা এটা সেটা বলে এখন আর গণভোটের আলোচনাতেই ওনারা যাচ্ছেন না। তো এইটা জাতি সরকারের হাতে বা সংসদকে একটা পাওয়ার দিল যে সংবিধানের যে মৌলিক কিছু সংস্কার করা লাগবে, এটার জন্য এই সংস্কারগুলো কিন্তু সংবিধানের যে ক্যাপাসিটি, সংশোধনের ক্যাপাসিটি অনেক কিছু আছে সেটার বাইরে, যে মৌলিক কাঠামোরও সংস্কার করতে হবে, যেটা করার জন্য আলটিমেটলি একটা গণপরিষদের মতো করে সংবিধান সংস্কার পরিষদ করা লাগবে, যেটা করার সুযোগ জনগণ দিয়েছিল, কিন্তু বিএনপি সুযোগটা হাতছাড়া করলো। এইটা হয়তো পরবর্তীতে আবার একজন বিএনপি নেতা বলছিলেন দরকার হলে আবার গণভোট দিয়ে আবার একটা পরিষদ করতে হবে, আলটিমেটলি হয়তো সেটাই হবে, কিন্তু জনগণ যে সুযোগটা দিয়েছে সেটা কাজে লাগানো হলো না। আরেকটা হচ্ছে যেমন আরও কিছু অধ্যাদেশ যেগুলো বাতিল করা হলো, আপনার দুদক সংক্রান্ত, গুম সংক্রান্ত, বিচার বিভাগের সচিবালয়, মানবাধিকার সংক্রান্ত এই গুরুত্বপূর্ণ যে অধ্যাদেশগুলো যেগুলো ক্ষমতার চেক অ্যান্ড ব্যালেন্স করতো এবং আমাদের যেটা দরকার ছিল আর কি, যে একটা সরকার যেন আবার ফেসিবাদী হয়ে না উঠে, এই জিনিসটা এনশিওর করা, সেই জায়গায় অধ্যাদেশগুলো ল্যাপস করে দেওয়া হলো। যদি অনেকগুলো অধ্যাদেশ অ্যাকসেপ্ট করেছে, কিন্তু গুরুত্বপূর্ণ অধ্যাদেশগুলো যেগুলোতে বিএনপি নিজেরাও সাফার করেছে গুম, মানবাধিকার লঙ্ঘন, এগুলোর কারণে এটাতে করালো। এবং সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর স্বাধীনতা, সক্রিয়তা বজায় রাখার যে ইস্যুসগুলো ছিল সেগুলো সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে অলরেডি বিএনপি নানান জায়গায় নিয়োগ দিয়েছে। তারা একেবারে বাতিল করেনি, তারা এটা তো ল্যাপস হয়ে গেছে, এটা তো ল্যাপস, যেটা করা যেত যে এগুলো অ্যাকসেপ্ট করে তো সংশোধন করা যেত, সংসদে আলোচনা করে সংশোধন করা যেত, কিন্তু এটা টোটালি ল্যাপসে করালো। কারণ অন্যান্যগুলো তো আসলে করা যেত, সময়ের স্বল্পতাও যদি থাকে অন্যান্যগুলো যেভাবে হয়েছে এটাও পাশ করানো যেত এবং পরবর্তীতে এটা নিয়ে কাজ করা যেত। এখন এই যে জাতি একটা ঐতিহাসিক সুযোগ সরকারের হাতে, বিএনপির হাতে বা জনগণের সংসদের হাতে দিল, সেটা আমরা অবহেলা করে বা নিজেদের 2/3 মেজরিটি পাওয়ার অহংকারের কারণে হোক, যে কোনো কারণেই হোক, সরকার এটা ল্যাপস করে ফেললো। তো এটাতে একটা অবিশ্বাস তৈরি হচ্ছে এজন্য যে সরকার অধ্যাদেশগুলো বাতিল করে দিল, গণভোটের রায় মানছে না, এখন জুলাই সনদে যে কতটুকু বাস্তবায়ন করবে কি করবে না, এটা নিয়ে বিরোধী দলের মধ্যে একটা সন্দেহ দানা বাঁধতেছে। এটা স্বাভাবিক, বিরোধী দলের স্বাভাবিক। তাহলে কি বিএনপি, যেটা শিব্বির আহমেদের কথা, বিএনপি কি আসলে পুরনো যে ক্ষমতা কাঠামো সেটাকে টিকিয়ে রাখার চেষ্টা করছে বা টিকিয়ে রাখতে চাচ্ছে? বিরোধী পক্ষের অনেকের মতামত, এবং বিএনপি ফ্যাসিবাদী হয়ে উঠছে, এই ধরনের কথাগুলো কিন্তু আসছে, এই ধরনের ন্যারেটিভ গুলো তৈরি করা হচ্ছে। গত 3 মাসে আপনার তাই মনে হয়েছে যে বিএনপি ফ্যাসিজমের দিকে যাচ্ছে, অথবা বিএনপি যা বলছে বিএনপি কথা রাখে না? এই বিএনপি তো বলেছিল যে তাদের বিএনপি ইলেকশনে এসেছে ফ্যামিলি কার্ডের কথা বলে না, সেটার বাস্তবায়ন হয়েছে, আরো অনেক কিছু হচ্ছে। তবে এটা মনে রাখবেন যে এই মুহূর্তে বিএনপি যদি বলে থাকে যে আমি অক্ষরে অক্ষরে পালন করব,
বিএনপি অক্ষরে অক্ষরে পালন করবে, কারণ বিএনপি সেই দল যে দল বলে যে আমি শপথ নিব না, তারা নেয় না। কিন্তু বিএনপি সেই দল না যে সংসদে যে বলে যে আমরা শপথ নিব না কিন্তু 1 ঘন্টা পরে শপথ নেয়। বিএনপি আসলে সেই দল না। এখন যেটা সমস্যা হয়েছে সেটা হচ্ছে যে বাংলাদেশের মানুষ এই মুহূর্তে আপনি দেখেন এই জুলাই সনদ বা এগুলো কিন্তু একটু এক সাইড হয়ে গেছে। মানুষ এখন ব্যস্ত হাম নিয়ে, কি হারে শিশু মারা যাচ্ছে, তাই না? মানুষ এখন নাভিশ্বাস উঠে গেছে। মানুষ এখন ব্যস্ত তেলের ক্রাইসিসটাকে ম্যানেজ করার ভিতরে, মানুষ এখন ব্যস্ত বাণিজ্য চুক্তি নিয়ে কথা হচ্ছে, মানুষ এখন বা সরকার এখন ব্যস্ত সামনে একটা তাকে বাজেট দিতে হবে। হামের এত মৃত্যু, হ্যাঁ, এত কিছুর পরে আমার মনে হয় যে এখন ন্যাশনাল ক্রাইসিসের দিকে বাংলাদেশ যাচ্ছে এই মেডিকেল সেক্টরটাতে, এটাতেই মানুষ এমফাসিস। আপনি দেখেন যাদের কথা ওনারা বলেন যে সাধারণ মানুষ বলছে আমরা জানতে চাই, আমি সাধারণ মানুষকে সেটা দেখি না। আমি কিন্তু সাধারণ মানুষের চোখে স্বস্তি দেখি। আপনি দেখবেন জনাব তারেক রহমান যেটি করছেন এই মুহূর্তে বাংলাদেশে, কিন্তু এটা তো সত্যি যে এই ধরনের প্রধানমন্ত্রী যে এই ধরনের কাজ করতে পারে, হতে পারে আপনাদের কাছে বা অনেকের কাছে মনে হতে পারে লোক দেখানো, কিন্তু এই যে কাজগুলো উনি করছেন এটা তো জনগণের মনে এমন একটা স্বস্তি দিচ্ছে যে মনে হচ্ছে প্রধানমন্ত্রী আপনার পাশের বাসায় থাকে। আগে যেমন প্রধানমন্ত্রী রাজা আর প্রজার একটা সম্পর্ক ছিল, দূর থেকে আমরা তাকে দেখতাম, কিন্তু উনি যে একটা আমার পাশের বাড়ির মানুষ বা আমার মানুষ এই ইমেজটা তৈরি করতে পারছে, আমি মনে করি এটা জনগণের মধ্যে এক ধরনের স্বস্তি দিচ্ছে। তো এটাই আসলে কথা যে বিএনপি আবার আপনি যদি আমাকে বলেন যে বিএনপিরও তো অনেক ভুল ত্রুটি আগের সময়গুলোতে ছিল। দেখেন আফজাল, আমি সবসময় এটা বলার চেষ্টা করি যে এটা বিএনপি বলেন, জামাতে ইসলামী বলেন, যে দলই বলেন না কেন, 17 বছর একটা ধাক্কার পরে সবারই তো কোনো না কোনো পরিবর্তন হয়েছে, সেটা যেভাবেই হোক না কেন। জামাতে ইসলামী দেখেন আপনি হিন্দুকে নমিনেশন দিয়েছে, হিন্দু শাখা খুলেছে, যেটা জামাতে ইসলামীর হওয়ারই কথা ছিল না। পরিবর্তন তো হয়েছে, তাদের অনুষ্ঠানে গান হয়, হয়েছে তো অনেক কিছুই হয়েছে, তাদের অনুষ্ঠান উপস্থাপনা করছে ভেরি প্রোগ্রেসিভ নারীরা, সেটাও হয়েছে জামাতে ইসলামী। বিএনপিও কিন্তু আমি মনে করি যে পুরানো যে ভুলগুলো আছে সেগুলোর বাইরে, যে আপনি দেখবেন চীনের সাথে সম্পর্কের জায়গাটায় না, তাইওয়ানকে নিয়ে একটা ঝামেলা ছিল, এখন কিন্তু স্বীকারই করা হচ্ছে যে চীনই হচ্ছে সবকিছু, মানে তাইওয়ানের সাথে। তো সেই জায়গাগুলো থেকে আমার মনে হয় পরিবর্তনটা সবার মধ্যে এসছে এবং ইউ শুড অ্যাপ্রিশিয়েট দিস চেঞ্জ, মানে এটাকে অ্যাপ্রিশিয়েট করতে হবে। এবং একটা সরকার মাত্র 3 মাস গেল এবং তার উপর আরোপিত কিছু সমস্যা এসেছিল, সেটাকে সে হ্যান্ডেল করছে। অ্যান্ড আই রিয়েলি ওয়ান্ট টু বিলিভ যে এই সরকার ঠিক পথে চলবে, আর না হলে আমরা প্রশ্ন করব। জি, ডক্টর শিববির আহমেদ, সরকার এখন পর্যন্ত ঠিক পথেই চলছে বলে আরিন আপা মনে করেন? না, সরকারকে আমি 100% বেঠিক পথে চলছে এ কথা বলবো না। দেখেন, আমরা তো দীর্ঘ ফেসিবাদের পরে নির্বাচন পেয়েছি, সুন্দর সংসদ পেয়েছি, সুন্দর বিরোধী দল পেয়েছি। আমাদের স্পিকার বলছেন যে বাংলাদেশের ইতিহাসে এরকম রেসপন্সিবল বিরোধী দল অতীতে কখনো দেখা যায় নাই, যেখানে আগে তো সংসদ বর্জনই হইতো শুধু। তো এরকম সরকার দল বিরোধী দল আলাপ আলোচনা করছে সংসদে, ডেফিনেটলি আমি এটাকে বলবো না যে এটা ফেসিবাদ হাসিনার মতো হয়ে গেছে, এরকম বলার কোনো কারণ নাই। বিএনপি সেটা হবে না। কিছু কিছু লক্ষণ হয়তো কিছুটা হয়েছে, যে কিছু জিনিস যেগুলো কিছু লক্ষণ বলতে পারি, কিন্তু কোনোভাবে বিএনপি ফেসিবাদী হয়ে গেছে এটা আমি বলবো না, অন্য কেউ বললে, বিরোধী দল বললে বলতে পারে। এখন যেটা হচ্ছে যে কথা বললাম যে অধ্যাদেশগুলো বা সংস্কার কমিশনের শপথ না নেওয়া, গণভোট না মানা, এই জিনিসগুলো কিছুটা যে 2/3 মেজরিটির গরমে হতে পারে সেটা করতেছে। এখন এই প্রশ্নটা কে করছে যে এই যে সরকারের কাছ থেকে আমরা শুনতে চাই সরকার কেন গণভোটে হ্যাঁ চাইলো আগে, এখন না বলতেছে, এটা তো যারা ভোট দিয়েছে হ্যাঁ ভোটে তাদের কথা। মানে যেহেতু তারা হ্যাঁ ভোট দিয়েছে, তারা এটা ডিজার্ভ করে যে আমরা হ্যাঁ ভোট দিয়েছি, আমরা চাই গণভোটের এই ইস্যুসগুলো বাস্তবায়ন হবে। সো তার মানে হচ্ছে এই 70% জনগণ, তো এটা বিরোধী দলেরও দায় এই 70% জনগণের কথাটা যেন বাস্তবায়ন হয়, সেজন্য যেন তারা সংসদে সরকারের উপরে চাপ সৃষ্টি করে। তো এইটা কেউ হয়তো না শুনতে পারে, কিন্তু আমরা তো শুনি 70% জনগণের ভাষা হচ্ছে এটা, কারণ তারা ভোট দিয়েছে। তো এখানে এখন বিএনপি হচ্ছে, মনে করেন এখন বিএনপির কথা যদি বলি, যে বিএনপি তো সেই হিসাবে আচরণ করতেছে যে একটা দল ভোটের আগে বলল যে আপনারা ভোট দেন, আমরা সংস্কার করব, গণভোট মানব, গণভোটের এই ইস্যুসগুলো নিয়ে আপনারা অবশ্যই হ্যাঁ ভোট দিবেন, এখন এসে মানতেছে না, এই কমিটমেন্টের জায়গায় বিএনপি থাকতেছে না, এই জায়গাটায় সরে গিয়েছে। এখন বিএনপির হয় কি, বিএনপির অনেক সময় জল ঘোলা করে তারপর মেনে নেয়। যেমন 95-তে যখন 94 মাগুর ইলেকশনের পর যখন দাবি উঠলো যে তত্ত্বাবধায়ক সরকার মেনে নেন, বিএনপি প্রথম মানতে চাইলো না, বললো পাগল এবং শিশু ছাড়া কেউ নিরপেক্ষ হতে পারে না। তারপরে একদলীয় একটা নির্বাচন করলো, তারপর বাধ্য হলো আবার মানতে। তারপর আবার কে এম হাসানের 2006 সেম কাহিনী হয়েছে। তো
না, মানে আমি বলতেছি আর কি যে বিএনপি শেষ BNP পর্যন্ত আপনার মানতে মূল কথা হয়, হচ্ছে যে BNP মানে মেনে নেয় কিন্তু একটু জলঘোলা করে মানে আর কি। এক মিনিট আশা করি সময় ওটাও আছে। মানবে হয়তো। আশা করি এটাও মানবে। না, বিএনপি জল ঘোলা করে তো আর মেনে নেয় না। জল যারা ঘোলা করেন তারা জানেন জল কি করে ঘোলা করতে হয়। হ্যাঁ, তা আমি মনে করি না বিএনপি জল ঘোলা করে মানে। এবং আমি এই পর্যন্ত যা দেখছি যে আপনি একটা এক্সাম্পল দেখাতে পারবেন না যে বিএনপি তার যে নির্বাচনী ইশতেহার ছিল, তার কমিটমেন্ট ছিল, সেটা বাইরে হাঁটছে এবং এগুলো একটা 3 মাসের পরে সেই পথে বিএনপি হাঁটবে বলে আমি বিশ্বাস করি। আর তার সাথে সাথে এটাও বলতে চাই যে ন্যারেটিভের গল্প বলছিলেন, সেটা দিয়েই শেষ করছে। দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। ন্যারেটিভটা একটা মেজর রোল প্লে করছে এই মুহূর্তে, এবং নারীর প্রতি সংবেদনশীল শব্দ ব্যবহার করতে হবে। এই বয়ানটা আমাদেরকে জারি রাখতে হবে, সম্মানজনক শব্দ ব্যবহার করতে হবে, এবং যারা করবেন না, যারা এটাকে ইনস্টিগেট করবেন, তাদেরকেও বিচারের আওতায় আনতে হবে। কিন্তু এই ক্ষেত্রে আমরা কি দেখছি যে উভয় রাজনীতিতে কি এই ধরনের সংস্কৃতি তৈরি হয়েছে? হ্যাঁ, অফকোর্স। এবং আমি মনে করি ইন্টারিমের সময় থেকে শুরু হয়েছে, এবং এটা এমন একটা ম্যাসিভ পর্যায়ে চলে গেছে, হাম যেরকম ছড়িয়েছে এই নারীর প্রতি হেট স্পিচ, এবং এটা প্রচার করাটা সেরকম করে হচ্ছে। এটাকে সরকারকে ইন্টারভিন করতে হবে। যারা ধরেন আমরা বড় বড় জায়গায় চাকরি করি, আমরা বাংলাদেশ বলে পার পেয়ে যাই, কিন্তু বিদেশে কিন্তু আপনি আপনার ফেসবুক বলেন বা এইসব সোশ্যাল মিডিয়াতে কোনো একটা কমেন্ট লেখার জন্য আপনার চাকরি চলে যেতে পারে, সেটা যদি হেট স্পিচের আন্ডারে পড়ে। তো আমাদেরকে এই ধরনের একটা সিস্টেম তৈরি করতে হবে। নারীর প্রতি যে শব্দ চয়ন আপনি করবেন, নারী পুরুষ নির্বিশেষে সবার প্রতি সম্মানজনক শব্দ ব্যবহার